দেবজিতের কাছে দেবজিৎ বিজেপি কেন্দ্রীয় ক্ষমতায় আছে, সিবিআই কেন্দ্রীয় এজেন্সি, এত দেরি কেন? এই তো ডক্টর বললেন যে মানে এসে যাওয়া উচিত, কেন এত দেরি হচ্ছে, কি কারণ? আমি কয়েকটা কথা বলবো। মানুষের মনে তো কিছুই এখনো ধোঁয়াশা হয়ে যাচ্ছে। বিশ্বদা কয়েকটা কথা বলবো, একটু সময় দেবেন। মাননীয় মন্ত্রী আছেন, উনি জানেন আমি একটা মেমোর কথা উল্লেখ করছি, যেটা কিনা প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে গিয়েছিল। মেমো নাম্বার 394/1 উইদিন দ্য ব্র্যাকেট 1 ডিআইজি এসিবি C/262/2023, যেটা ফরওয়ার্ড করেছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এই ঘোষবাবুর বিরুদ্ধে, প্রিন্সিপাল। কি নিয়ে হয়েছিল? যেটা ফরেন্সিক বিশেষজ্ঞ ডাক্তারবাবু প্রফেসর সাহেব যেটা বললেন, সেটা হচ্ছে লোকটা কি করে মারা গেছে, ভিকটিম, সেইটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি খুন হয়েছি কি হয়নি সেটা নিয়ে বলা যেতে পারে, কিন্তু আমি কেন খুন হয়েছি, আমাকে কেন খুন করা হয়েছে, তার মোটিভ দুটো আলাদা। কিভাবে খুন হয়েছি একটা, সেটা ফরেন্সিক বলবে, কিন্তু আমাকে খুন করা কেন হয়েছে কিছু জেনে ফেলেছিলাম নাকি, কি হয়েছিল? ফরেন্সিক মেডিসিনের ডাক্তারবাবু আছেন, মন্ত্রী নিজে বসে আছেন, বাকি আন্দোলনকারী ডাক্তাররা রয়েছেন। আমি বলি না, অন্য কথা নয়, এটাই আসল কথা। কারণের পেছনে কারণ। 30/12/2022 একটা মেমো ইস্যু হয়েছিল এই আরজি কর মেডিকেল কলেজেরই। কোথা থেকে না, ডিপার্টমেন্ট অফ থেকে, আপনাদের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের কাছে একটা মেমো গেল, বলা হলো একটা ওয়ার্কশপ হবে, এই আবার সেই ওয়ার্কশপ হবে, 5-6টা ফ্রেশ ডেড বডি চাই, ফ্রেশ তাজা 5টা ফ্রেশ ডেড বডি ডিপার্টমেন্ট থেকে চলে গেল ওই ডিপার্টমেন্টে, এবং সেখানে সেগুলোকে নিয়ে চলে হয়ে যাবার পরে, ওয়ার্কশপের পরে সেগুলোকে পাঠানো হলো কোথায় না, মর্গে। এই ফরেন্সিকের ডাক্তারবাবুরাই তার ফরেন্সিক রিপোর্ট বার করলেন এবং সেই রিপোর্ট ক্যালকাটা পুলিশকে দিলেন 12 তারিখে। আপনি ভাবতে পারেন একটা রাজ্যের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে দুর্নীতি কোন জায়গায়? আমার কনসেন্ট ছাড়া, আমার পরিবারের কনসেন্ট ছাড়া আমার মৃতদেহের উপরে চুরি চালাচ্ছেন অন্যরা। না, সিবিআই তো তখন জানতে না। এই রিপোর্টটা তো এসিবি আজকে দেয়নি, 23 সালে দিয়েছিল। এই রিপোর্ট পাওয়ার পরে রাজ্য সরকার কি করেছে? এই রিপোর্টের এরপরেও যে জয়মাতারা মেসার্স জয়মাতারা, সর্বত্র জয়মাতারা কোম্পানি, আজকে আরজি করে যারা কাজ করেছেন, যারা কাজ করেন তারা বলতে পারবেন, কার পার্কিং থেকে শুরু করে মেডেল কেনা অবধি প্রত্যেকটা জায়গায় এই জয়মাতারা একের পর এক কাজকর্ম করেছে, এবং প্রত্যেকটা জায়গাতে ভেন্ডারদের 20% কমিশন দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে 10%। আমি একটা তদন্ত মানুষ জানতে চাইছে দুর্নীতির দিকে। এই দুর্নীতির মামলা আমি অবশ্যই মানছি, আমি আবার বলছি, আমি মানছি দুর্নীতিটি হয়েছিল, আমরা সেই মামলা আমি মানছি দুর্নীতি হয়েছে, সেটা জেনে আমাদের ধারণা সেটা জেনে ফেলার জন্যই, ডাক্তারবাবুরা বলছেন ধারণা সেইটা জেনে ফেলার জন্যই, তার কিয়দংশ জানার জন্যই ডাক্তারবাবুদের একাংশের মধ্যে একজন হয়তো মারা গেছেন, আরো অনেকের জীবন স্টেক, মানে আজকে 14 দিন হয়ে গেল, 14 দিন, ঠিক আছে, আমি যদি খুব ভুল না করি, সন্দীপ ঘোষকে টানা 14 দিন সিবিআই আমি সিবিআই নই, এখানে সিবিআই অ্যাডভোকেট নই, কিন্তু আমি একজন সাধারণ মানুষ এবং আমি একজন আইনজীবী, এবং আমি সেখানে জানি যে রাজ্য সরকার 2023-এ অ্যান্টি করাপশন ব্রাঞ্চে, রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের রাজ্যের ডিআইজি যে চিঠি দিয়েছেন সেটা নিয়ে আমি একদম ঠিক সেটা জেনে ফেলার জন্যই হয়তো আছে। আপনি একজন সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষটাই জানতে চাইছি যে তদন্তের শেষ কবে, বিচার কবে হবে। মধুজা, আমি আপনাকে জানতে চাইবো যে এই যে এটার মধ্যে হঠাৎ করে রাজনীতি ঢুকে পড়লো, একটা খুন, মৃত্যু, ধর্ষণ, নারকীয় ঘটনা, যেভাবে রাজনীতি ঢুকলো, সাধারণ মানুষ কি সরে যাচ্ছে মনে হচ্ছে? যে কোনো ঘটনা যেটা কোনো সিস্টেমকে প্রশ্ন করে সেটা কখনো অরাজনৈতিক হতে পারে না, নির্দলীয় হতে পারে কিন্তু অরাজনৈতিক হতে পারে না। এটা হচ্ছে আমার প্রথম কথা। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে সাধারণ মানুষ কি সরে যাচ্ছেন? না, সাধারণ মানুষ সরেননি। গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ রাস্তাতেই আছেন, বিভিন্ন ফর্মে বিভিন্ন ভাবে আছেন। এবং এই যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে কথাটা আসছে না, রাজনীতি ঢুকে যাচ্ছে কিনা, আসলে প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা হচ্ছে যে
রাজনৈতিক দলগুলো আসলে কোন দিকে আন্দোলনের গতিমুখটাকে নিয়ে যেতে চাইছে। আমাদের সিপিআইএম এর খুব পরিষ্কার প্রথম দাবি হচ্ছে নির্যাতিতার বিচার চাই। আমাদের দ্বিতীয় যা দাবি আছে, এর পরের যা যা দাবি আছে, সেগুলো হচ্ছে আরজিকর কাণ্ড যা আছে সেই আরজিকর কাণ্ডে তদন্ত হতে হবে, এবং সেই তদন্তটা ওই নাটক ছেড়ে বিচার করো, আরজিকরে মাথা ধরো। আসল গল্পটা হচ্ছে মাথা ধরতে হবে। মাথা না ধরলে পরে, এই যে দিদি বলছিলেন না যে একটা হচ্ছে একটা মানে ভয় করছে, একটা ট্রমার মধ্যে আছেন, এই ট্রমাগুলো কোনোদিন কাটতে পারে না। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা তো ওয়ার্ক প্লেস ভায়োলেন্স। রাজ্যের মন্ত্রী আছেন, আমি প্রশ্ন করতে চাই যে আমাদের রাজ্যে বিশেষত মেডিকেল কলেজগুলোর কথাই যদি বলি, উনি তো স্বাস্থ্য প্রতিমন্ত্রী, কতগুলো কলেজে বলুন তো জিএস ক্যাশ, আইসিসি এগুলো অ্যাক্টিভলি আছে? আইসিসি কি রোল প্লে করে? আইসিসির যে রোল প্লে করা উচিত সে রোল আইসিসি প্লে করে কি করে না, এইটা দেখার দায়িত্ব তো সরকারকে নিতে হবে। সরকার যদি এইটা দেখার দায়িত্ব নেন, তাহলেই আমার মনে হয় ক্যাম্পাসের সুরক্ষার জন্য পুলিশ, সিআইএসএফ এগুলো অনেক গৌণ হয়ে যেতে পারে। একদম। চন্দ্রিমাদি, অনেকগুলো প্রশ্ন। না, প্রথমেই আমি ধন্যবাদ জানাই বিশ্ব তোমাকে, কারণ সবার কথা শোনার পরে তারপরে আমার কাছে প্রশ্ন তুমি করছো। আমি প্রথমেই বলি যে ডক্টর মন্ডল যে আন্দোলনের সাথী হয়েছেন, আমরা আন্দোলনকে সবসময় সমর্থন করে এসেছি। সরকার কোনো সময় বলেনি যে আন্দোলনকে সমর্থন করছে না। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আন্দোলনকে আমরা সমর্থন করি, তাদের কারণটাকেও আমরা সমর্থন করি, কিন্তু তাদের কাছে অনুরোধ করেছেন কাজে যোগ দিতে। যে কথা ডক্টর গুহ বলেছেন যে অনেকে ভাবছেন যে আরজি করে যাবো কি যাব না, পেশেন্ট আমি, আমার চিকিৎসার আমি সুযোগটা পাবো কি পাবো না, সেই জায়গা থেকে যাতে সেই মানসিকতা থেকে মানুষকে সরিয়ে আনা যায়, ডাক্তার হিসেবে সেই কর্তব্যটা যদি পালন করে সেটা অনুরোধ করেছেন। ওদের আন্দোলন অবশ্যই সঠিক আন্দোলন, এবং যে নারকীয় ঘটনা ঘটেছে তাকে ধিক্কার জানাবার ভাষা নেই আমাদের কারুর। মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু ধিক্কার জানিয়েছেন এই নক্কারজনক ঘটনাকে। এবার যে কথাগুলো উঠছে, পুরো ঘটনাটা এখন সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে নিয়েছে, কিন্তু বলতে হবে এটা মনে রাখতে হবে যে কেউ অ্যাপ্লিকেশন করেনি, সুমোটো সুপ্রিম কোর্ট ঘটনাটার সম্পর্কে তাদের বিচার ব্যবস্থার মধ্যে সেটাকে নিয়ে এসেছে। এবার গোটা ব্যাপারটা সুপ্রিম কোর্টের এখতিয়ারের মধ্যে। সিবিআই, একটু মনে রাখতে হবে 9ই অগস্ট ঘটনা ঘটেছে। সিবিআই 13 তারিখে সিবিআই কে মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়েছিল সিবিআই এর কাছে সমস্ত তথ্য দিয়ে দিতে পুলিশকে, এবং সেই মতো 13 তারিখেই হ্যান্ড ওভার করা হয়ে গেছে। এবং তারপর সেই একই অর্ডার যেটা মাননীয় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সিবিআই এর ইনভেস্টিগেশন, সেটা সুপ্রিম কোর্ট সেটাকে রিটেন করেছে, এবং গোটা ব্যাপারটা সিবিআই এর কাছে। এবার প্রশ্ন হলো যে সিবিআই কতটা এগিয়েছে, এতদিন ধরে যে গেল তাতে সিবিআই এর এগোনোর জায়গাটা কতটা, সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছুক সবাই, সাধারণ মানুষ ইচ্ছুক। দেবজিৎ বলল যে আমি সিবিআই এর আইনজীবী নই, আমি সিবিআই এর পক্ষে আসিনি, ব্যাপারটা তা নয়। আমিও তো কলকাতা পুলিশের আইনজীবী নই, কিন্তু কোথাও কিছু হলে সেটা তো আমাকেই জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যখন সিবিআই কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত, তখন সিবিআই এর কার্যকলাপটা তো কেন্দ্রীয় সরকারকেও তার জন্য তার বক্তব্য বলতে হবে। সুতরাং সেটাকে পাশ কাটিয়ে চলে গেলে হবে না। এই এতদিন হয়ে গেল সিবিআই কিন্তু চায়নি কিছু এবং বলেনি কিছু, অর্থাৎ কতটা এগিয়েছে বলেনি। একটা এনভেলাপে, ক্লোজড এনভেলাপ যেটা দেয়া হয়েছে,
মাননীয় সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট যেদিন চেয়েছিলেন তার একদিন পরে যখন মামলাটা আবার উঠেছিল তখন সেই এনভেলপ তারা দিয়েছেন, এবং পরেরটা আবার বোধহয় সম্ভবত 5 সেপ্টেম্বর হিয়ারিং ফিক্সড আছে। ওরা হয়তো জানাবে কি জানাবে না, যেটা করবে সেটা আমি ওই বিচারের ব্যবস্থার ওটার মধ্যে আমি ঢুকছি না, কারণ আমার সেই কখনো ক্ষমতা নেই আমি সেইটার ভেতরে ঢুকি। তো আমার একটাই আমাদের বক্তব্য, আমরাও তো বিচার চাই, এবং সেটা জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, দের ইজ নো মানে ডাউট অ্যাবাউট ইট। সুতরাং জাস্টিসটা তাড়াতাড়ি দিতে হবে। তার জন্য আমরাই তো আওয়াজ উঠিয়েছি যে ক্যাপিটাল পানিশমেন্টের দরকার, আমরাই তো বলছি যে আমরা বিল আনবো, আমরাই তো বলছি বিশেষ অধিবেশন হবে, এবং মঙ্গলবারে আসছে বিশেষ অধিবেশন বসছে এবং বিল আনা হবে। বিলটা নিশ্চিতভাবে এই ধরনের ঘটনার চরমতম শাস্তি হোক সেটা আমরা চাইছি এবং বলছি। দিদি, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে যে আপনারা তো এর আগেও কমপ্লেন পেয়েছেন, আমি মেমো উল্লেখ করলাম, গাদা কমপ্লেন গেছে, সরকারি এবং বেসরকারি তরফে কমপ্লেন গেছে। ওনাকে একবার সরিয়ে নেওয়া হয়েছিল অর্থোপেডিক ডিপার্টমেন্ট মুর্শিদাবাদ, আবার প্রাইজ পোস্টিং এখানে। একজন এই ধরনের দুর্নীতিগ্রস্ত, চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত লোকের নামে বা অ্যালিজলি যাকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে তার আন্ডারে কেন এইরকম একটা হসপিটালকে রাখা হয়েছিল যেখানে বায়ো ম্যানেজমেন্টে তুমি কিন্তু মূল জায়গা না, মূল জায়গাটা এটাই। এই আমাদের ধারণা এই জাস্টিস দিদি, আমাদের ধারণা এই জিনিসটি ও জেনে গেছিল বলেই মেয়েটিকে খুন হতে হয়েছে। who was raped or murdered, No. whatever will be the Raped, result, I do murdered, not know. killed. কিন্তু তুমি সরে যাচ্ছ। না, আমি সরছি না। ওটা আরেকটা দিক। আমি একটা জিনিস ওটা বলতে আরেকটা চাইছি যে দিক। রাজ্য সরকারের তুমি যেটা বললে, পৃষ্ঠপোষকতায় আমি জানি না এখানে একজনকে ডাক্তারবাবুরা আড়াল বসে করছেন, আছেন, বারবার এখানে আড়াল করছেন। ডাক্তারবাবুরা বসে আছেন, আমি ডাক্তারবাবুরা ডাক্তার কি বলবেন? নই। আমার কিছু প্রশ্ন আছে দিদি legal আপনার fact- কাছে। এক মিনিট, তোমারটাও আমি নিশ্চয়ই বলবো, আই রেসপেক্ট ইউ। আমি এই যে ডাক্তারবাবুরা বসে আছেন, ও যে বললো যে ওয়ার্কশপের জন্য একটা একদম। আমাদের মানে ফ্রেশ বডি চাই, আমার পাঁচটা, মনে হয় হ্যাঁ, উনি একদম। ভালো Memo বলবেন, number আছে। কারণ Forensic- এখানে বডি ওরকম করে Forensic- হয় না। হয় না তো, উচিত Forensic নয়, সেটা ডাক্তারবাবু। দিয়েছিলেন। বডি তো দেবে, সেটা বডি দিয়েছিলেন। ডোনেট করে, এইভাবে দেওয়া যায় না, Fresh body- সেইটাই এক মিনিট, বলছি। তিনি বলতে পারবেন, সেটাই আমি বলছি। এক্সপার্ট। সেটাই তো তুমি দেওয়া যায় না। করে নিচ্ছ কি করে? বলুন। সেটাই How তো do দেওয়া you যায় না। infer? দেবজিৎ, তুমি হ্যাঁ। ইনফার করে নিচ্ছ কি আমি করে? বলছি তো, ওটা নিয়ে কি হয়ে করে যাবে। বলছি, 10 জানুয়ারি ডক্টর 2023, এই 3:21 এই ডক্টর ব্যাপারটা দাস, কিন্তু ডক্টর এই দাস। ব্যাপারটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা হচ্ছে। একটা কথা, মেডিকেল ইনস্টিটিউশনে একটা ডেড বডি কিভাবে ব্যবহার হবে সেটা সম্পূর্ণ আলাদা নিয়ম একটা সাধারণ হাসপাতালে কি হয়। আমরা দিয়েছি একটা জিনিস, ব্রেন সার্জারি বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি, ইএনটি, সেটা কিন্তু ওয়ার্কশপ দিয়েই হবে এবং সেটা ডেড বডির ওপরেই প্র্যাকটিস করে। ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য মেডিকেল সায়েন্স, নর্মালি এগুলো আনক্লেমড বডি, যেগুলো মেডিকেল একদম। বডি নয়। জাস্ট লেট একদম। মি ফিনিশ। আনক্লেম বডি ছাড়া অন্য বডিতে হতে পারে না। হতে পারে না। হ্যাঁ, বলুন। লেট মি ফিনিশ প্লিজ। হ্যাঁ, কিন্তু মেডিকেল বডিতে যেহেতু ফ্রেশ অনেক সময় আসে, সেহেতু যদি দেখি আমাদেরতে ইনভেস্টিগেশনের কোনো প্রবলেম নেই, এই ইস্যুটা যে অ্যাক্সেস হয়েছে তার প্রপারলি রেকর্ডেড আছে, সুতরাং আমরা কিন্তু অ্যালাউ করে দিই।